রিসেন্টলি দেশের বাজারে বাজেট সিরিজের স্মার্টফোনের লিস্টে কিন্তু পোকোর এম সিরিজের নতুন একটি স্মার্টফোন পোকো M7 যুক্ত হয়েছে, যার ডিজাইনটি দেখলে আপনাকে প্রথমত ভিভো X200 কিংবা iQOO Z10 এর মিস ক্যামেরা বাম্পের ফিলটা দিবে। এক কথা যেটি বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে, তবে ক্যামেরা প্যামটা আপনার কতটুকু পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না। তবে স্মার্টফোনটির যে 128GB রয়েছে ওটার জন্য যে প্রাইসটা বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে নির্ধারণ করা হয়েছে 17,500 টাকা। স্মার্টফোনটি সম্পর্কে অনলাইনে সার্ভে করলে দেখতে পাবেন যে নাকি এর ব্যাকে আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে, কোম্পানি এরকমটাই ক্লেম করেছে। তবে সেটা আমি ক্লিয়ার না। তবে হ্যাঁ, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকতে পারে যে এই কথাটা কেন তুললো, যেখানে কোম্পানি সেটা অফিসিয়াল ভাবে বলে দিয়েছে। তবে হ্যাঁ, এখানে কিছু কনজিউমারদের রিপোর্ট অনুযায়ী এখানে নাকি আপনার ফ্রস্টেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তাই এখানে এখন ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত থাকবো। তবে স্মার্টফোনটির প্রথম চমক হাতে নিলে বুঝতে পারবেন যে এতে একটা বিশাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্য অফলাইন কাস্টমারদের চোখ কাড়বে। কারণ যারা অফলাইন মার্কেটে স্মার্টফোন কিনে থাকে তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিসপ্লেটি বড় হতে হবে। আদার যে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো তো জানা দরকার। যেমন স্মার্টফোনের ফ্রন্টে 6.88 ইঞ্চি মাপের একটা IPS LCD ব্যবহার করা হয়েছে, তার সাথে 120Hz রিফ্রেশ রেট তো রয়েছেই। আসলে এসব শুনলে অবশ্যই একটা কাস্টমার খুশি হওয়ারই কথা, স্বাভাবিক, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে এত বড় একটি ডিসপ্লে, তার সাথে 120Hz রিফ্রেশ রেট। তবে এখানে 120Hz যে রিফ্রেশ রেটটা রয়েছে ওটা আপনার অথেন্টিক না, সবসময় কাজ করবে তা না। তবে এই স্মার্টফোনটির একটা জিনিস আমার খারাপ লেগেছে, যেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টের মধ্যে HD+ রেজুলেশনটা, তার সাথে 600 নিটসের পিক ব্রাইটনেস এবং 260 PPI ডেনসিটি। প্রাইস পয়েন্ট হিসেবে PPI ডেনসিটি খুবই কম বলবো। আর যেটা আনঅফিসিয়াল স্মার্টফোন হিসেবে আসলে HD+ একটি ডিসপ্লে আর চিনামন বেজেলের কথা এক্সট্রা করে বলতে হবে না, দেখতেই পাচ্ছেন তুলনামূলকভাবে এখানে মোটাই দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, মিডিয়া কনজাকশনের জন্য আপনি এখানে স্টিরিও স্পিকার পাচ্ছেন, সেটা মোটামুটি প্লাস পয়েন্টই বলবো আমি। তবে হ্যাঁ, ডিসপ্লেটা আসলে এই প্রাইস পয়েন্টে একদমই মানানসই নয়। ওভারঅল ডিসপ্লেতে আপনি কন্টেন্ট ওয়াচিং এর সময় ব্রাইটনেস বলুন, শার্পনেস বলুন কিংবা কালার কোয়ালিটি বলুন, যেটা এই প্রাইস পয়েন্টের মধ্যে আনঅফিসিয়াল হওয়া সত্ত্বেও অন্য 10টা থেকে পিছিয়ে থাকবে। তার সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ড আমরা দেখতে পাবো HyperOS, এদিকেও কিন্তু কিছুটা পিছিয়ে। অ্যান্ড্রয়েড 15 এর সাথে দিলে আগামীতে কিন্তু যে 2 বছরের UI আপডেটটা দিয়েছে আর কি, আমরা সেখানে অ্যান্ড্রয়েড 16 আর 17 এর পেতাম, এখানে সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 16 এরই পাবো এখন। তবে বাজেট সিরিজ হওয়ায় UI নিয়ে তেমন কিছু বলবো না, এতটাই বলবো এখানে ভাগ ভালো এবং এডস এর দেখা কিন্তু ভরে দিবে, আপনারা যেগুলো চাইলে অফ কিংবা ইনস্টল করে দিতে পারবেন। তবে হ্যাঁ, ডিসপ্লেতে আসলে একটা পয়েন্ট বলা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে নচ ডিসপ্লেটা, যেটা এই প্রাইস পয়েন্টে আসলে কতটা মানানসই আমি নিজেও জানি না। যেখানে অন্যান্য স্মার্টফোন এর থেকে কম প্রাইস পয়েন্টের মধ্যে আমরা পাঞ্চুল ডিসপ্লে পাচ্ছি। আসলে কি স্মার্টফোনটি সব দিকে খারাপ, ভালোর মধ্যে কি রয়েছে? হ্যাঁ, এখানে একটা ভালো দিক রয়েছে অন্তত পক্ষে, সেটা হচ্ছে চিপসেটটি। তবে আহামরি খুশি হওয়ার দরকার নাই। 4nm বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেটটি ইউজ করা হয়েছে, ফলে যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট বলবো। তবে গেমিং এর ক্ষেত্রে আহামরি একটা ভালো রেজাল্ট দেবে তা না। পাবজির মতন গেম সর্বোচ্চ HD তে হাই ফ্রেম সেটিং এ রেখে প্লে করতে পারলো, আপনি যদি লো কিংবা স্মুথ গ্রাফিক্স এ রেখে প্লে করেন তাহলে একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন আর কি। তবে তাই বলে যদি গেমিং এ ফোকাস থাকে তাহলে স্মার্টফোনটি থেকে অবশ্যই বিরত থাকবেন। হাই এন্ড গেমগুলো যদি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। দেন আদারওয়াইজ যে আপনার ডে টু ডে লাইফে যে মাল্টিটাস্কিং গুলো রয়েছে সেগুলো মোটামুটি টুকটাক ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে এই চিপসেটটি। যেখানে যদি চিপসেটটিকে আপনি কম্পেয়ার করতে চান তাহলে অবশ্যই G100 এবং G99 এই চিপসেট গুলোর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারেন, কারণ কাইন্ড অফ সিমিলার এসব চিপসেটই। এক কথায় 19-20 এর মতন পার্থক্য। তবে হ্যাঁ, যে 4nm চিপসেট হওয়া এটা অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট বলবো, যেগুলো আমরা ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলোতে দেখে থাকি। তবে ইউআইটা আহামরি খুব একটা কাস্টমাইজেশন তা না, কিছুটা চপি লাগবে। তবে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আপনার কোনো জাইরো সেন্সর পাবেন না, যেটিকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য 5160 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির ভর করা হয়েছে 205 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। তাই ওয়েট ডিস্ট্রিবিউশনে এসে বর্তমানে যেখানে আমরা সিলিকন কার্বন টেকনোলজি পাচ্ছি সেখানে কিন্তু আরো বিগ ব্যাটারি পাচ্ছি, তার সাথে ওজনও কিন্তু 100-200 গ্রাম বলতে পারবো আমরা। তাই সেদিক বিবেচনা করলে অনেকটাই পিছিয়ে বলবো আমি আদার যে প্রাইস পয়েন্টে স্মার্টফোন গুলো রয়েছে আর কি। যেখানে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, আর এটিকে চার্জ করার জন্য তো 80 কিংবা 18 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে থাকে, যেটা আপনাকে নর্মাল ইউজের টাইম একটু না একদিনের কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, যেহেতু 4nm বেস চিপসেট। তার সাথে এর ডিসপ্লেটি আপনার 720p এর, ফলে প্রসেসরের উপর কিন্তু চাপ একটু কম পড়বে। এবারে প্রসঙ্গটা ক্যামেরার দিকে তুলে যাক, যেখানে গাদা সেন্সর দেখে মনে হতে পারে অনেকগুলো ক্যামেরা রয়েছে, তবে কাজের সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরটি থাকছে না কোনো OIS কিংবা AIS এর সুবিধা। আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস পয়েন্টে আমরা 16 কিংবা 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আশা করে থাকি, তাও আনঅফিসিয়াল ভাবে। ব্যাকের ছবিগুলো কিছুটা ওয়ার্ম টাইপের মনে হতে পারে, তার সাথে যে কন্ট্রাস্টটা রয়েছে ওটাও কিন্তু একটু ওভার মনে হতে পারে। ডার্ক এরিয়াগুলো বেশি ডার্ক করে ফেলছে, তার সাথে কালারফুল এরিয়াগুলো বেশি পপ করে ফেলছে, তার সাথে ছবির ডিটেলস একটু কম মনে হতে পারে। তবে হ্যাঁ, প্রপার লাইট কন্ডিশন যদি না পায় তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ছবিগুলো ডাইনামিক রেঞ্জ একটু হিমশিম খেয়ে ফেলে। তবে শাটার স্পিডটা একটু স্লো, যেগুলো আমরা বাজেট সিরিজ 10-15 হাজার টাকার স্মার্টফোনের মধ্যে দিয়ে রেখে থাকি। আদার্স যদি স্পেসিফিকেশন নিয়ে কথা বলে, আপনি এখানে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত পাচ্ছেন, সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, তার সাথে টুকটাক
কিছু এজেন্সিয়াল সেন্সর, যেটি আমাদের বাজারে 6128 এবং 8128 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর 8128 এর জন্য আনঅফিশিয়ালি প্রাইস ধরা হয়েছে কিন্তু 17,500 টাকা কিংবা 18,000 টাকা, কারণ আনঅফিশিয়ালি স্মার্টফোনের প্রাইস ওটা কিন্তু স্টেবল থাকে না। আপনি 17-18,000 টাকার মধ্যে কিন্তু এর 8128 পাবেন। সাথে আপনি কিন্তু ডেডিকেটেড এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। অল ওভার স্মার্টফোন দেখে নিয়ে আপনার কি মত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে প্রশ্ন রেখে গেলাম, আসলে কি এই প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি গ্রহণযোগ্য? যেহেতু স্বাধীন দেশের আপনারাও স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।